আজকের আলোচনাটা শুরু করছি একটা অদ্ভুত বিষয় দিয়ে। দেখুন, গত ১০০ বছরে পদার্থবিজ্ঞান কোথায় চলে গেছে। দারুণ সব প্রযুক্তি, এই যে আমরা কথা বলছি, মহাকাশ যাত্রা। হ্যাঁ হ্যাঁ, অভূতপূর্ব উন্নতি তো বটেই। কিন্তু ঠিক ওই একই সময়ে দেখুন পরিবেশ দূষণ বাড়ছে। জল, হাওয়া, মাটি, এমনকি মহাকাশও বাদ নেই। প্রাকৃতিক দুর্যোগও যেন ঘন ঘন হচ্ছে, আর মানুষের মনেও শান্তি কমছে। তো কিছু সূত্র প্রশ্ন তুলছে, এই সাফল্যের পাশে এই সমস্যাগুলোর জন্যেও কি আধুনিক বিজ্ঞানের যে দৃষ্টিভঙ্গি সেটাও কিছুটা দায়ী? আসলে এই সূত্রগুলো ঠিক এই জায়গাতেই আঙুল তুলছে। মানে আধুনিক বিজ্ঞান যেভাবে জগৎটাকে দেখে, কেবল পর্যবেক্ষণ, পরীক্ষা, অঙ্ক কষা, এই পদ্ধতিটা কি সম্পূর্ণ, নাকি এর সংজ্ঞাতেই কোনো সীমাবদ্ধতা থেকে যাচ্ছে? আমরা এই বিষয়গুলো নিয়েই একটু গভীরে যাব আজ। বিষয়টা সত্যিই ভাবনার। সূত্রগুলো তো বলছে বিজ্ঞানের এখনকার যে পদ্ধতি, যেটা মূলত পরীক্ষা নির্ভর, সেটাও তো সবসময় চূড়ান্ত সত্যিটা দেয় না, তাই না? এই যেমন ধরুন বিগ ব্যাং তত্ত্ব। হ্যাঁ বলুন। এর পক্ষে অনেক প্রমাণ আছে ঠিকই, কিন্তু অন্যরকম তত্ত্বও তো বিজ্ঞানীরাই দেন। তাহলে কি মূল পদ্ধতিতে কোনো ফাঁক থেকে যাচ্ছে? বিশেষ করে বিজ্ঞান তো তার আবিষ্কারের ভালো মন্দ বা নৈতিক দিকটা নিয়ে সচরাচর মাথা ঘামায় না। ঠিক তাই। আর এখানেই একটা বড় পার্থক্য দেখা যাচ্ছে। এই সূত্রগুলো ঋষি দয়ানন্দের একটা অন্যরকম সংজ্ঞা সামনে আনছে। তার মতে বিজ্ঞান শুধু জ্ঞান, মানে গবেষণা, গণিত আর কর্ম, মানে পরীক্ষা নিরীক্ষা নয়। আচ্ছা, তাহলে আর কি? এর সাথে উপাসনাও জরুরি, মানে গভীর অন্তর্দৃষ্টি, ধ্যান আর শক্তিশালী যুক্তিতর্ক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো এই পুরো জ্ঞানটা প্রয়োগ করতে হবে সকলের হিতার্থে। এই নৈতিক দিকটা, মানে সবার ভালোর দিকটাকেই উনি মূল বলছেন। সকলের হিতার্থে? বাহ, বেশ আকর্ষণীয় তো। আরও গভীরে গিয়ে সূত্রগুলো কিন্তু আধুনিক পদার্থবিদ্যার কিছু একদম গোড়ার ধারণাকেও চ্যালেঞ্জ করছে। যেমন? যেমন ধরুন ইলেকট্রন আর পজিট্রন, দুটোকেই তো আমরা মৌলিক কণা বা এলিমেন্টারি পার্টিকেল বলি। কিন্তু এদের ধর্ম এত আলাদা কেন? একটা নেগেটিভ, অন্যটা পজিটিভ। এর মানে কি এদেরও আরও সূক্ষ্ম কোনো গঠন বা উপাদান আছে যা এই তফাৎটা তৈরি করছে? একদম ঠিক প্রশ্ন। আর এই প্রশ্ন থেকে এই সূত্রগুলো একটা অন্যরকম ব্যাখ্যায় চলে যাচ্ছে, যেটা অনেকটা বৈদিক বিজ্ঞানের ধারণার উপর ভিত্তি করে। ও, সেটা কি রকম? সেখানে বলা হচ্ছে, এই যে সৃষ্টি, এর মূল উপাদান হল প্রকৃতি। এটা একটা অত্যন্ত সূক্ষ্ম, অবিভাজ্য, চিরন্তন জড়সত্তা। মানে একে সৃষ্টির একদম ভিত্তি বলতে পারেন। কিন্তু এটা নিজে নিজে নিষ্ক্রিয়। নিজে নিষ্ক্রিয়? হ্যাঁ, সব জিনিস এটা দিয়ে তৈরি, কিন্তু নিজে থেকে এর মধ্যে কোনো গতি বা পরিবর্তন আসে না। জড় পদার্থ যেমন আর কি। আচ্ছা, যদি এই প্রকৃতি নিজে থেকে নিষ্ক্রিয় হয়, তাহলে এই যে মহাবিশ্বের এত গতি, এত কিছু ঘটছে, এটার উৎসটা কি? শক্তিটা আসছে কোথা থেকে? সূত্রগুলোর মতে এই গতির উৎস হল এক চেতন সত্তা। এর নাম দেয়া হয়েছে চেতনা। বলা হচ্ছে এই চেতনাই তার শক্তি দিয়ে ওই নিষ্ক্রিয় প্রকৃতিতে প্রথম কম্পন বা ভাইব্রেশন তৈরি করে। কম্পন? হ্যাঁ, ভাইব্রেশন। আর এর শুরুটা হয় নাকি একেবারে সূক্ষ্মতম ওম ধ্বনি দিয়ে, যেটাকে পরারূপ বলা হচ্ছে। এই আদি কম্পন থেকেই ধাপে ধাপে বিভিন্ন কণা তৈরি হয়। এই যে ইলেকট্রন, কোয়ার্ক, ফোটন, এমনকি এই যে স্থান বা স্পেস, এটাও নাকি তৈরি হয় ওই কম্পন থেকে। দারুণ ইন্টারেস্টিং। ওই যে ফোটনের ৩৬০ রকম বা কোয়ার্ক ইলেকট্রনের ৪৮০ রকম কম্পনের কথা বলা হয়েছে, ওটা কি? হ্যাঁ, ওটা আসলে এদের বিভিন্ন ধর্ম বা আচরণের কারণ হিসাবে দেখানো হচ্ছে। মানে বিভিন্ন কম্পনের ফলেই এদের বৈশিষ্ট্যগুলো আলাদা হয়। তার মানে এই ধারণা অনুযায়ী সৃষ্টি হচ্ছে এই জড় প্রকৃতি আর চেতনার একটা অবিচ্ছেদ্য মেলবন্ধন। একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। একদম। সূত্রগুলো তো তাই মনে করে। আর আজকের যে এত সমস্যা আমরা দেখছি, পরিবেশ দূষণ, মানসিক অশান্তি, এর কারণ কি তাহলে এই মূল সংযোগটা আমরা ভুলে গেছি বলে? সূত্রগুলো কিন্তু জোরের সঙ্গে এটাই বলছে। যখন মানুষ নিজেকে প্রকৃতি থেকে আলাদা ভাবতে শুরু করে, নিজেকেই সবকিছু নিয়ন্ত্রণ ভাবে, তখন সে ওই মূল সংযোগটা ভুলে যায় আর প্রকৃতিকে তখন যথেচ্ছভাবে ব্যবহার করে। এর ফল শুধু বাইরের পরিবেশ দূষণেই সীমাবদ্ধ নয়। সূত্রগুলো বলছে এর প্রভাব আমাদের চিন্তার জগতেও পড়ে। তৈরি হয় মনস্তত্ত্ব দূষণ। মনস্তত্ত্ব দূষণ মানে মেন্টাল পলিউশন? হ্যাঁ, অনেকটা তাই। যেমন ধরুন হিংসা, লোভ বা মিথ্যার মতো নেতিবাচক চিন্তা,
এগুলো থেকে নাকি এক ধরনের সূক্ষ্ম তরঙ্গ তৈরি হয়। সূত্রগুলো এর নাম দিয়েছে পেইন ওয়েভস। পেইন ওয়েভস, এটা তো নতুন শুনছি। হ্যাঁ, এবং দাবি করা হচ্ছে এই তরঙ্গগুলো নাকি আমাদের চারপাশের ভৌত জগৎকেও প্রভাবিত করতে পারে, এমনকি প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনার পেছনেও এর ভূমিকা থাকতে পারে। বলেন কি? এর কোনো উদাহরণ দিয়েছে সূত্রগুলো? একটা উদাহরণ দেওয়া হয়েছে। যেমন কোভিড লকডাউনের সময় যখন বিশ্বজুড়ে কলকারখানা, গাড়ি সব বন্ধ ছিল, দূষণ অনেক কমে গেছিল, তাই না? হ্যাঁ, তা তো বটেই। আকাশ পরিষ্কার হয়ে গেছিল অনেক জায়গায়। কিন্তু ঠিক সেই সময়ই সাইবেরিয়ায় এক ভয়াবহ তাপদাহ বা হিটওয়েভ দেখা দিয়েছিল। সূত্রগুলো ইঙ্গিত করছে প্রযুক্তি আর মিথ্যার যে ব্যাপক ব্যবহার, হয়তো সেটাও এই ধরনের অস্বাভাবিক ঘটনার পেছনে একটা কারণ হতে পারে, মানে ওই পেইন ওয়েভসের প্রভাব। তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুছিয়ে নিই, এই সূত্রগুলো বলতে চাইছে যে আধুনিক বিজ্ঞান মহাবিশ্বকে বোঝার ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে ঠিকই, কিন্তু সৃষ্টির একদম গোড়ার কারণটা কি বা এই জ্ঞান ব্যবহারের নৈতিক দিকটা কি হওয়া উচিত, এই সব প্রশ্নে এর কিছু মৌলিক সীমাবদ্ধতা হয়তো রয়ে গেছে। হ্যাঁ, একেবারে তাই। আর সেই সীমাবদ্ধতার জায়গাতেই একটা বিকল্প দৃষ্টিভঙ্গি তুলে ধরা হচ্ছে, যেটা জড় আর চেতনার অবিচ্ছেদ্য সম্পর্কের উপর জোর দেয়। সূত্রগুলোর মূল কথাটা হলো সৃষ্টির এই দ্বৈত ভিত্তি, মানে জড় প্রকৃতি আর চেতন সত্তা, এটার গভীর বোঝাপড়া ছাড়া আমরা যে উন্নয়নের দিকে দৌড়াচ্ছি, সেটা হয়তো আসলে আমাদের বিনাশের দিকেই নিয়ে যাচ্ছে। আর এখানেই আজকের আলোচনার মূল প্রশ্নটা থাকছে আমাদের শ্রোতাদের ভাবনার জন্য। মানবজাতির টিকে থাকার স্বার্থে সৃষ্টির এই মূল ভিত্তি, এই জড় ও চেতনার সংযোগ, এটাকে বোঝা এবং মানাটা কি সত্যি অপরিহার্য, নাকি আমরা যেমন চলছি তেমনই ঠিক আছে?